নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, হল্লাবলের হেল.কম অনুষ্ঠানে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন হল্লাবলের এই হেল.কম অনুষ্ঠান মানেই কিন্তু আমরা প্রতি রবিবার ঠিক এই সময়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসি, ওনাদের সঙ্গে বিভিন্ন রোগ ভোগ নিয়ে আলোচনা করি। আপনারা ইচ্ছা করলে কোনো প্রয়োজন থাকলে যদি ফোনও করতে পারেন 038123219667 এই নাম্বারে। হ্যাঁ, আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন বলবো একটু একটু করে বলবে, উনি না একটা বিশাল কাজ করে বসে আছেন। আজকে এই অনুষ্ঠানে আবার বলছি, যিনি উপস্থিত রয়েছেন উনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার সপ্তর্ষি ঘোষ। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার মতো একজন ডাক্তার আমাদের সময়টুকু করে দিয়েছেন, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ব্যাপারে আপনি সম্মতি প্রকাশ করেছেন। এর জন্য শুরুতে কৃতজ্ঞতা, নমস্কার, অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আসলে যে কথাটা না বললেই নয় তা হচ্ছে, এই ডাক্তার সপ্তর্ষি ঘোষ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ওনার কুমারঘাটে একটা ক্লিনিক রয়েছে যার নাম অর্থোস্প্যান ফিজিওথেরাপি ক্লিনিক। আজকের দিনেও উনি যথেষ্ট ব্যস্ত, আর এই ব্যস্ততার মাঝে উনি আমাদের অনুষ্ঠানে সাড়া দিয়ে এই কুমারঘাট থেকে এখানে এসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর জন্য আবারও একবার ওনাকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। হ্যাঁ, আর আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা বুঝেই গেছেন, যেহেতু ডাক্তার সপ্তর্ষি ঘোষ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, সুতরাং আমরা যে আজকে এই ফিজিওথেরাপি নিয়েই আলোচনা করব তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনারা আশা করি তা বুঝেও গেছেন। আবারও বলে রাখছি, আপনারা প্রয়োজনে ফোন করতে পারেন 038123219667 এই নম্বরে। হ্যাঁ, আমরা শুরু করছি। আচ্ছা ডাক্তারবাবু, ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানে একটা নাম কিন্তু আমরা খুব ভালোভাবে ইদানিং শুনতে পাই, ইদানিং না আগে থেকেই শুনতে পাই। আর হ্যাঁ, আধুনিক যুগে এর নামটা কিন্তু বর্তমানে খুব প্রচলিত। এই ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু চিকিৎসা বিজ্ঞানে, এই ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, এটা আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। ফিজিওথেরাপির ভূমিকা বলতে গেলে একটু ফিজিওথেরাপির ইতিহাস সম্বন্ধে বলতে হয়। 1800 শতাব্দী মানে 1800 সাল থেকে আপনার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তৈরি হচ্ছিল, প্রস্তুতি চলছিল, কাদের যারা নাকি রিহ্যাবিলিটেশন টিমের যারা সৈনিকদের রিহ্যাবিলিটেট করবে ওয়ার্ল্ড ওয়ারে, তো তখন থেকে ফিজিওথেরাপির উৎপত্তি। আর ওগুলো ছিল বেসিক্যালি আপনার ম্যানুয়াল ম্যাসাজ, যেটা নাকি আধুনিক এখন চিকিৎসা বিজ্ঞানে আপনার বিভিন্ন থেরাপির অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা মায়োফেশিয়াল রিলিজ বা নিডিং, ফিঙ্গার নিডিং, আপনার বিভিন্ন ধরনের মাসাজ টেকনিক হিসাবে ব্যবহার করে থাকি। তো মূলত এইগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল থেরাপি, যেটা নাকি ফিজিওথেরাপির আন্ডারে পড়ে। তো তখন থেকেই ফিজিওথেরাপির উৎপত্তি হয়। আচ্ছা, আর এখন চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপি পরিপূরক হিসেবে কাজ করে। আচ্ছা, পরিপূরক বলতে এখন কোনো ব্যথা বেদনা বা কোনো সার্জারি যখন হয় পেশেন্টের, বা সার্জারির ধরুন একটা গোল থাকে যে পেশেন্টকে ফাংশনালিটিতে আবার ফিরিয়ে দেওয়া, রিস্টোর করা তার ফাংশন। তো এই রিস্টোরিং অফ ফাংশন সম্ভব না যদি পেশেন্টের ফিজিওথেরাপি না হয়। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অভূতপূর্ব ভূমিকা পালন করছে এখনকার চিকিৎসা বিজ্ঞানে। আচ্ছা, আপনি কিন্তু একটু বলেছেন, তবু পুরোপুরিভাবে আপনার কাছে জানার জন্য যে প্রশ্নটি করব তা হলো, ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা কখন পড়ে, কাদের পড়ে, কখন পড়ে? দেখুন, ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা কম বেশি সবারই পড়ে এবং দেখা যায় যে সবসময়ই পড়ে। আচ্ছা, এখন দুটো ভাগে আমি ভাগ করছি ফিজিওথেরাপির প্রয়োজনীয়তাটাকে, যে কখন পড়ে। প্রথমত প্রিভেন্টিভ নেচারে যদি আমি ফিজিওথেরাপি জিনিসটাকে ইউজ করি,
যেমন কোনো ইনজুরি থেকে আমি কিভাবে নিজেকে প্রিভেন্ট করতে পারবো, কোনো ইনজুরি বা আর্থ্রাইটিস, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা এইসব যেন না হয়, আমার কোমরে ব্যথা এসব যেন না হয়। তো তার জন্য আমি কী সব প্রিভেন্টিভ মেজার অবলম্বন করব, তার জন্য আমার কিছু মাইল্ড ফিজিওথেরাপি এক্সারসাইজ করা যেতে পারে। আচ্ছা। আর যাদের নাকি অলরেডি এই ইনজুরিগুলো হয়ে যায়, ডিজিজগুলো হয়ে যায়, ব্যথা বেদনা অলরেডি হয়ে যায়, আর যখন জিনিসটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়, আচ্ছা, তারপরে আমার স্পেসিফিক ফিজিওথেরাপি এক্সারসাইজ তখন একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে করা উচিত। আচ্ছা। তো মূলত সবার ক্ষেত্রেই সবসময় ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে, প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যখন হয়ে গেল ইনজুরি, তা থেকে কিভাবে রিকভারি পাবে পেশেন্ট, ওই ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আবশ্যক। এবার যে একটা প্রশ্ন আমার মনে এসেছে তা হলো, অনেকেরই ধারণা, হ্যাঁ আসলে ধারণাটা সবার ক্ষেত্রে পরিষ্কার নয়, যে এই ফিজিওথেরাপি কি শুধু হাড়ের কোনো রোগ বা হাড় সম্বলিত কোনো রোগের ক্ষেত্রেই উপযোগী, নাকি মাসেলস এসবের ক্ষেত্রেও ফিজিওথেরাপি প্রয়োজন? হ্যাঁ, এই ধরনের ধারণা অনেকেরই থাকে যে ফিজিওথেরাপি মানেই হাড় ভাঙলে পরে দিয়ে তার ফিজিওথেরাপি হবে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। তা হাড় ভাঙার ক্ষেত্রেও ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে, তবে অন্যান্য অনেক সমস্যা থাকে, যেমন নার্ভের সমস্যা থাকে, নিউরোলজিক্যাল অনেক কন্ডিশন থাকে, কার্ডিয়াক অনেক কন্ডিশন থাকে। তো অনেক স্পেশালিটিতেই দেখা যায় যে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তাটা আছে। শুধু যে আপনার হাড্ডির ক্ষেত্রে ফিজিওথেরাপি করানো যেতে পারে, যে ফ্র্যাকচার হয়েছে তার জন্য ফিজিওথেরাপি দরকার, শুধু তাই নয়, মাসেলেরও অনেক ইনজুরি হয়, নার্ভেরও অনেক ইনজুরি হয়। তো তার ক্ষেত্রে আমি ফিজিওথেরাপি প্রি সার্জারি বা পোস্ট সার্জারি করাতে পারি। ধরুন আমাদের মাথায় কোনো আঘাত লাগলো, সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে কিনা? মাথায় আঘাত লাগলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মস্তিষ্ক যেটা আছে, ব্রেনের মধ্যে কোনো এফেক্টিভ কোনো চোট লেগেছে কিনা, ব্যথা পেয়েছে কিনা, তার জন্য প্রাথমিক স্তরে একটা সিটি স্ক্যান করানো হয়। আচ্ছা। মানুষের সিটি স্ক্যান করানো হলে বোঝা যায় যে কোনো ব্রেন সেল ড্যামেজ হয়েছে কিনা, কোনো রক্ত চলাচলে কোনো ব্যাঘাত ঘটেছে কিনা ব্রেনের মধ্যে, যেটার কারণে এখন প্রবলেম হতে পারে বা অদূর ভবিষ্যতেও মানুষটা কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগতে পারে। তো সিটি স্ক্যান করালেই বোঝা যায়। আর এমনিতে যদি আমাদের যেটা নাকি স্কাল্প আছে, যেটা নাকি আমরা স্কালের উপরে যেটা চামড়াটা, ওটা কাটলে এমনিতে কোনো ধরনের কোনো মলম বা কিছু লাগিয়ে দিলেই হয়। সিটি স্ক্যান করে ব্রেনের কোনো পরিবর্তন হয় কিনা, অ্যাডভার্স রিঅ্যাকশন হয় কিনা ব্রেনের, সেটা জানার জন্য আমি সিটি স্ক্যানের মানে করতে পারি। ঠিক এই মুহূর্তে এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এলো আমার মাথায়, তাহলে স্পন্ডিলাইটিস এখন একটা খুব কমন টার্ম, যা নাকি ঘরে ঘরেই শোনা যায় যে মানুষের স্পন্ডিলাইটিস হয়েছে। এই স্পন্ডিলাইটিস রোগটা কি? ব্যাপারটা হচ্ছে স্পন্ডাইলোসিস, আসল টার্মটা হচ্ছে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলাইটিস ব্যাপারটা আরেকটা, এটা কানেকটিভ টিস্যুর প্রবলেম, যেটা নাকি আরেকটু ভয়াবহ। স্পন্ডাইলোসিস প্রায় মানুষেরই হয়ে থাকে। যখন বয়স 35 বা 40-এর কাছাকাছি চলে যায়, 40-এর ঊর্ধ্বে সবারই দেখা যায় যে এজ রিলেটেড কিছু পরিবর্তন আসে, মাসকুলোস্কেলেটাল কিছু পরিবর্তন তাদের মধ্যে দেখা যায়। তো ওই সময় কি হয়, আমাদের স্পাইন যেটা ভার্টিব্রাল কলাম যেটা আছে মেরুদণ্ডের মাঝে কিছু ডিজেনারেশন দেখা যায়, ডিজেনারেটিভ চেঞ্জেস লক্ষ্য করা যায়। তার ওই ডিজেনারেটিভ চেঞ্জেসটাকে বলা হয় স্পন্ডাইলোসিস। আচ্ছা, স্পন্ডাইলোসিস। হ্যাঁ, আচ্ছা। ওই ডাক্তারবাবু আপনি কিন্তু এত সুন্দর করে বোঝালেন, হ্যাঁ আশা করি সহজেই আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন। কোথায় কোথায় হতে পারে এই স্পন্ডাইলাইটিস? স্পন্ডাইলোসিস মূলত মেরুদণ্ডের মধ্যেই হয়। মেরুদণ্ডের যে হাড়গুলো আছে
বা তার যে অন্যান্য যে স্ট্রাকচার আছে, মেরুদণ্ডের মধ্যে আমার টোটাল 26টা ভার্টিব্রে থাকে, আচ্ছা সেপারেট বোন থাকে, এর মধ্যে দুটো ফিউজ, তো আমার টোটাল আমি জয়েন্ট পাচ্ছি 24টা। তো এই জয়েন্টের মধ্যে কি হয়, এক স্পেস থাকে, স্পেসের মধ্যে একটা স্ট্রাকচার অবস্থান করে যেটা নাকি আমরা বলি ডিস্ক। আচ্ছা আচ্ছা। তো ডিস্ক আস্তে আস্তে ক্ষয় হওয়া, বোন ইরোশন হওয়া, বোনেরও ক্ষয় হয়ে যায়, প্লাস আশপাশের যে লিগামেন্টের যে স্ট্রাকচারটা আছে সেটাও আস্তে আস্তে লেক্সিটি দেখাতে থাকে। আচ্ছা। এই সম্মিলিত ভাবে এই কন্ডিশনটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস, যেটা নাকি শুধু মেরুদণ্ডতেই হয়ে থাকে। স্পন্ডাইলোসিস এর উপসর্গগুলি কি হতে পারে? স্পন্ডাইলোসিসের উপসর্গগুলি যেমন প্রথমেই দেখুন, স্পন্ডাইলোসিসের উপসর্গগুলি বলতে গেলে সবচেয়ে প্রথমে আমাকে মাসল দেখতে হবে, মাসলের দিকে নজর দিতে হবে যে মাসলের মধ্যে কোনো ধরনের চেঞ্জ বা পেইন হয় কিনা। আচ্ছা। আর সব ব্যথাকেই গুরুত্ব দেওয়া উচিত, রেসপেক্ট ইওর পেইন বলে অনেকে, যে ব্যথা যখন হয় শরীরের মধ্যে তখন এটা জানান দেয় যে ভেতরে কোনো কিছু একটা ভুল হচ্ছে। তো সবচেয়ে প্রথমে যে সিস্টেমটাকে অ্যাটাক করে সেটা হচ্ছে মাসল। মাসল থেকে আস্তে আস্তে আমাদের প্রবলেমটা বোনে যায়। তখন তারপরে যখন প্রপার ট্রিটমেন্ট না হয় বা অনেক পেশেন্টটা গাফিলতিও করে, ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকে, প্রপার টাইমে অ্যাড্রেস করে না কোনো ফিজিওথেরাপিস্টের কাছে বা অন্যান্য কোনো ডাক্তারের কাছে, স্পেশালাইজড ডাক্তারের কাছে, তখন তাদের প্রবলেমটা চলে যায় নার্ভের মধ্যে। আচ্ছা। যেটাকে তখন মানে রেডিয়েশন হতে থাকে ব্যথার। যে কোনো হাতে আমি ব্যথা পাবো বা কোমরের যদি স্পন্ডাইলোসিস হয় তাহলে একটা ব্যথা আমার দেখা যাবে যে পা দিয়ে নেমে যাচ্ছে, যে পা দিয়ে নামছে। আচ্ছা ডাক্তার, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ বর্তমানে কিন্তু ঘাড় ব্যথা কিংবা কোমর ব্যথায় ভুগছেন, এসবের কারণটা কি? এই ব্যথার কি কি কারণে এই ধরনের ব্যথা হয়ে থাকে? হ্যাঁ, এটা একটা ব্রড, খুব কমন কোয়েশ্চেন, তার আনসারও খুব ব্রড। আর ঘাড় ব্যথা, কোমর ব্যথা এখন যেমন নিত্য সঙ্গী, সবারই ঘাড় ব্যথা, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ। যেমন ঘাড় ব্যথা থেকে আরম্ভ করি, ঘাড় ব্যথা মূলত হয় যাদের নাকি ডেস্কটপ নিয়ে কাজ করতে হয়, অনেকক্ষণ অফিসে বসে চেয়ার টেবিলে সামনে কম্পিউটার আছে, 8-10 ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করলো, তাদের ক্ষেত্রে ঘাড়ের প্রবলেম হতে পারে। অনেকের আবার অভ্যেস আছে 2-3টে বালিশ ছাড়া ঘুম হয় না, তো তাদের ক্ষেত্রেও ঘাড়ের প্রবলেম দেখা যায়। অনেকে আবার ঘাড়টা নুইয়ে যখন অনেকক্ষণ ধরে বই পড়ে বা পত্রিকা পড়ে বা যে কোনো কাজ করে, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। তো আইটি প্রফেশনালস, যারা আইটি কোম্পানিতে কাজ করে বা ব্যাংকে যারা থাকেন, যারা কাজ করে 8-10 ঘন্টা, তাদের ক্ষেত্রে ঘাড়ের সমস্যাটা হয়। আচ্ছা আচ্ছা। আর কোমরের ব্যথায় আসতে গেলে এগেইন ওয়ার্ক রিলেটেড স্ট্রেস যখন একটা মানুষের বেশি পড়বে, বেশিক্ষণ হাঁটতে হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখন কোমরের মধ্যে আস্তে আস্তে চেঞ্জেস চলে আসে। মাসল প্রথমে টাইট হতে থাকে, তারপর প্রবলেমটা আস্তে আস্তে বনে যায়, তারপর নার্ভে যায়। আর আরেকটা কারণ হচ্ছে যাদের নাকি লুজ অ্যাবডোমিনাল মাসল বা যাদের বুড়ি অনেক বের করানো, তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা স্পাইনাল কলামের একটা চেঞ্জ দেখা যায়, কোমরের লাম্বার স্পাইনে একটা চেঞ্জ দেখা যায়, লর্ডোসিসটা অত্যধিক হয়ে যায়, তার কারণে স্পন্ডাইলোসিস বা এই যে কোমরের ব্যথাটা সেটা হয়। আচ্ছা, এই ধরনের অসুখ থেকে মানুষের মুক্তি পেতে প্রিভেনশনের জন্য কি করা উচিত? ঘাড় ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য বা তার প্রিভেন্টিভ মেজার হিসেবে আমার সবসময় যে নুয়ে আমি কোনো একটা কাজ করব, লিখব বা বই পড়ব, বা আমি একজন রিসার্চ পারসন, আমার অনেকক্ষণ ধরে পড়তে হচ্ছে, সারা রাত্র আমি ঘাড়টা নুয়ে বইয়ের দিকে তাকিয়ে রইলাম, তো এটা ঠিক নয়। প্রত্যেক 15-20 মিনিটস আমার উচিত কিছু মাইল্ড স্ট্রেচ করা, নেক মাসেলের কিছু স্ট্রেচ করা, সেগুলো করে রাখলে এই ব্যথা থেকে আমি মানে মুক্তি পেতে পারি। প্লাস বালিশ, অনেকে বলে যে আমি খুব পাতলা বালিশ ইউজ করি, আমার কেন ঘাড় ব্যথা হলো। পাতলা বালিশ ইউজ করেও ভালো নয়, ইভেন 2-3টে বালিশ ইউজ করেও ভালো নয়। মূল কথা হচ্ছে আমাদের যখন মাথাটা আমরা বালিশের মধ্যে রাখি, তখন
আমাদের যে ঘাড় যেটা আছে নেক পেছন দিকে তার যে কন্টারটা আছে, যে বাঁকানো ভাবটা আছে, সেই বাঁকানো ভাবটা সাপোর্ট পাচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাচ্ছে কিনা, সেটা হচ্ছে আসল ফ্যাক্টর। অনেকে যদি কোনো টাওয়েল বা গামছাকে যদি ফোল্ড করে ওই জায়গাটাতে দিয়ে রাখতে পারে পেছন দিকে, তাহলে বোধহয় ওদের ক্ষেত্রে মানে অনেক বেশি উপযুক্ত হবে ব্যাপারটা। আচ্ছা, ঘাড় ব্যথা এই ফিজিওথেরাপির মাধ্যমে উপশম হওয়ার সুবিধা সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। ঘাড় ব্যথা যখন হয় তখন সবচেয়ে প্রথমে আমরা দেখি ভেতরে কোনো কিছু স্পেশাল টেস্ট করি আমরা। আমরা স্পেশাল টেস্ট করে বুঝি যে সার্ভাইকাল পেইন, যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে, যে সার্ভাইকাল পেইনটা কী কারণে হচ্ছে আর কোন লেভেলে আমার ব্যথাটা হচ্ছে, যে ডিস্কের ডিজেনারেশন হয়েছে কোন লেভেলে হয়েছে, যদি আমার অস্টিওফাইট ফর্মেশন করে থাকে, নতুন হাড়ের সৃষ্টি হয়ে থাকে, ক্যালসিয়াম ডিপোজিট হয়, সেটা কোন লেভেলে হচ্ছে সেটা পালপেট করে আমরা বুঝি, হাত দিয়ে বুঝি। প্লাস কিছু স্পেশাল টেস্ট করি যার কারণে আমরা দেখতে পারি যে এক্স্যাক্টলি কোন লেভেলের মধ্যে মানে এই চেঞ্জেসগুলো আছে পেশেন্টের। তার কারণে স্পেশাল টেস্টগুলো মূলত পেশেন্টের করা হয়। আর আরেকটা কথা হচ্ছে আপনার চিকিৎসার জন্যে তারপর আমরা কিছু এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, যদি দরকার পড়ে ইলেকট্রোথেরাপি আমরা ইউজ করি। আর কিছু যেন ভবিষ্যতে যেন আর ঘাড় ব্যথা না হয় তার জন্য কিছু হোম এক্সারসাইজ প্রোগ্রাম পেশেন্টকে শিখিয়ে দেওয়া হয়, যেন ওয়ার্ক রিলেটেড কোনো ধরনের ব্যথা, হ্যাঁ, বা যে অভ্যাসটা পেশেন্ট তৈরি করেছে 2-3টে বালিশ ইউজ করে বা খুব একদম পাতলা বালিশ ইউজ করে, সেই ব্যথার থেকে যেন তারা মুক্তি পেতে পারে, একটু শিখিয়ে দেওয়া হয় হোম এক্সারসাইজ প্রোগ্রাম। আচ্ছা ডাক্তারবাবু, কোন বয়সের মানুষের ফিজিওথেরাপির প্রয়োজন পড়তে পারে? ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে মূলত তাদের যাদের নাকি মাসল আর স্কেলেটনগুলো ইউজ বেশি হতে শুরু করে, যারা নাকি ওজন একটু বেশি বহন করে, প্লাস যারা নাকি আপনার অনেকক্ষণ ধরে হাঁটা চলা, বসে থাকা, দাঁড়িয়ে থাকা, হ্যাঁ, ওদের ক্ষেত্রে ফিজিওথেরাপির দরকারটা বেশি পড়ে। আর আমরা দেখতে পাই যে 25 to 30 ইয়ার্স তারপর থেকেই মানে একজন মানুষ তার পিক মানে ওয়ার্ক স্ট্রেসের পিক অবধি পর্যন্ত যায়। আচ্ছা, তো ওইসব মানুষের দেখা যায় যে ফিজিওথেরাপির দরকারটা পড়ে বেশি মাসকুলোস্কেলেটালি। আচ্ছা আচ্ছা। আর যখন 50 এভাব যখন চলে যায়, 60 এভাব যখন চলে যায়, তখন আবার বয়স রিলেটেড, হ্যাঁ, বৃদ্ধ বয়সের রিলেটেড যে প্রবলেমগুলো আসে সেগুলো চলে আসে মানুষের মধ্যে। তো আবার তখন দেখা যায় যে বৃদ্ধ মানুষের জন্য আমার ফিজিওথেরাপি করাতে হচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে তেমন ফিজিওথেরাপির দরকার পড়ে না। কোনো বাচ্চা যদি কোনো আপনার হাই রিস্ক ডেলিভারি বা প্রিমেচিওর বার্থের জন্যে কোনো ধরনের কন্ডিশন নিয়ে জন্ম নেয়, যেমন সেরিব্রাল পালসি বা ডাউন সিনড্রোম, হ্যাঁ, বা মাইক্রোসেফালি, হাইড্রোসেফালি, তাদের জন্য আমরা কিছু নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি করাতে পারি। প্যাথোলজিক্যাল যেসব বাচ্চাদের মানে যেসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসগুলো, তাদের ক্ষেত্রে করানো যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি না এই কথার ছলে আমাকে একটা প্রশ্ন মনে করিয়ে দিলেন। আপনি এখনই বললেন না হাই রিস্ক ডেলিভারি, হ্যাঁ, এই যে আমরা কিন্তু প্রায় শুনি, বিশেষ করে মায়েরা, হ্যাঁ, যাদের বিশেষ করে আপনার সিজারিয়ান ডেলিভারি হয়, সন্তান প্রসব করেন, অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করেন, হ্যাঁ, তাদের কিন্তু বিভিন্ন সময়ে পরবর্তী সময়ে তাদের মুখে একটা প্রায় অভিযোগ শোনা যায়, ওই হ্যাঁ, এই যে ওনাকে যখন এই সিজার করার সময় যখন ওনাকে অজ্ঞান করার সময় যে ইনজেকশনটা মেরুদণ্ডে দেওয়া হয়েছিল, এর জন্য তিনি মধ্যবয়সে এসে ব্যথায় ভুগছেন, ওই ইনজেকশনটাকে দায়ী করা হয়। এটা কতটুকু সঠিক বলে আপনি মনে করেন? দেখুন, ইনজেকশনের কারণে যে মহিলাটার বা ওই মায়ের যে ব্যাক পেইন হবে তা নয়, কারণ স্পাইনাল অ্যানাস্থেশিয়ার যে নিডলগুলো থাকে, নিডলগুলো খুবই
খুবই সূক্ষ্ম হয়, যে অন্য কোনো নার্ভ রুটকে পিঞ্চ করবে তার কোনো ওখানে কোনো চান্স থাকে না। আর ব্যাক পেইন যে কারণে হয় সেটার কারণ হচ্ছে যখন সিজারিয়ান ডেলিভারি যখন হয় মায়ের, তখন কিছু মাসেলের ইনসিশন ঘটে। ইনসিশন মানে কাটা পড়ে, ওই মাসেলগুলো তখন কিন্তু সঠিকভাবে হিল হয় না। আর যখন হিল না হয় কোনো একটা জায়গা, তখন ওই জায়গাটা আমার লুজ থাকে। তার মধ্যে আমি মাসেলের যে নর্মাল কন্ট্রাক্টাইল নেচার বা ইলাস্টিসিটি, সেই ধর্মটা পাই না। আচ্ছা, তার কারণে দেখা যায় যে আমার ব্যাক মাসেল আর সামনের অ্যাবডোমিনাল মাসেলের মধ্যে একটা অসামঞ্জস্যতা তৈরি হয়, যার কারণে অনেক মায়েরা কমপ্লেইন করে যে ব্যাক পেইন হয় তাদের। আচ্ছা, তো মূল কারণ হচ্ছে যে অসামঞ্জস্যতা অ্যাবডোমিনাল মাসেলের সাথে আমার ব্যাক মাসেলের কোনো পাওয়ারের কোনো সামঞ্জস্যতা থাকে না, তার কারণে এখানে এই ব্যথাটা হয়। এই ব্যথাটা ফিজিওথেরাপির মাধ্যমে উপশমের সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই। সিজারিয়ান সেকশনের জায়গাতে যখন মানে ইনসিশন যখন হয়, তখন তার সেই হিলিং প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য আমরা কিছু স্পেশালাইজড মাসাজ টেকনিক ইউজ করতে পারি। ফিঙ্গার নিডিং মাসাজ, ফ্রিকশন মাসাজ, যার কারণে ইনসিশনটা তাড়াতাড়ি হিল হয়ে যাবে। ইনসিশনটা যখন হিল হয়ে যায়, তখন আমরা আস্তে আস্তে কিছু কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ আরম্ভ করাতে পারি। মানে গ্লোবাল মাসেল যেগুলো আছে আমাদের অ্যাবডোমিনাল মাসেলগুলোর কিছু রিহ্যাবিলিটেশন করাতে পারি, যেন মায়ের এই মাসেলগুলো টোনড আপ হয় আর ব্যাক পেইনটা যেন সেইভাবে সেরে যায়, সামঞ্জস্যতা আসে দুটো মায়ের মানে মাসেলের মধ্যে, ব্যাক মাসেল আর অ্যাবডোমিনাল মাসেল, আর ব্যাক পেইনটা যেন সেরে যায়। সুতরাং মায়েরা যারা এই ব্যথাটায় ভুগছেন, অযথা সেই ইনজেকশনটাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আর যদি এ ধরনের ব্যথায় আপনি ভুগছেনই মনে করেন, তাহলে আপনারা অবশ্যই কোনো ভালো থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করে এই ব্যথাটা কিন্তু কিছুদিন চিকিৎসার মধ্যে থেকেই সারিয়ে নিতে পারেন। ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন, যে ইদানিং খুব কমন একটা ডিজিজ বলতে পারি, স্ট্রোক। এই স্ট্রোকের সঙ্গে এই ফিজিওথেরাপির কি সম্পর্ক রয়েছে? স্ট্রোক বা বাংলাতে যেটাকে বলা হয় স্নায়ু রোগ, এখন দেখা যায় যে স্ট্রোকের পরিমাণ বা সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আর পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে দেখা গেল যে হার্ট অ্যাটাকের পরে দ্বিতীয় স্থানেই আছে স্ট্রোক, যেটা নাকি সবচেয়ে কমন হয়ে গেছে অকারিং ডিজিজ। আর স্ট্রোকটা হয়ে থাকে যখন একটা মানুষের মধ্যে আপনার স্ট্রেসটা বেশি পড়ে, মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, তার কারণে হাইপারটেনসিভ থাকা মানে উচ্চ রক্তচাপে থাকা, সুগার, সব কিছুই কিন্তু আপনার দায়ী একটা মানুষের স্ট্রোক অ্যাটাকের জন্য। তো স্ট্রোক অ্যাকচুয়ালি কি? স্ট্রোকটা হচ্ছে, আমরা ফিজিওথেরাপিটিক্যালি যদি জিনিসটাকে দেখি, মানে হেমিপ্লেজিয়া। আমরা ফিজিওথেরাপিস্টরা বলি এটাকে হেমিপ্লেজিয়া। হেমিপ্লেজিয়া মানে একটা দিকে প্যারালাইসিস। এখন ব্রেইনের রাইট সাইডে যদি স্ট্রোক অ্যাটাক হয়, তাহলে দেখা গেল যে লোকটার বাদিক প্যারালাইসিস হয়ে গেল। ব্রেইনের বাদিকে যখন স্ট্রোক অ্যাটাক হবে, তখন রাইট সাইডটা প্যারালাইজ হয়ে গেল। তো প্যারালাইসিসের পর অবভিয়াসলি ডিসেবিলিটি চলে আসে, মানুষটা আর কাজ করতে পারে না, তার দৈনন্দিন জীবনে সে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যেগুলো আছে, যেগুলো নাকি সে করে ফাংশনাল অ্যাক্টিভিটি, সেগুলো করতে পারে না। তো ফিজিওথেরাপিস্টের কাজ হচ্ছে মাসেল পাওয়ারটাকে বাড়ানো, যেন সে আবার নর্মাল কাজকর্মে ফিরে আসতে পারে, ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো যেন আবার রিস্টোর হয়। তো তার কারণে ফিজিওথেরাপিস্টরা মাসেল পাওয়ারটাকে বাড়িয়ে তোলে, ব্যালেন্সিং কিছু এক্সারসাইজ করানো হয়। আর অবভিয়াসলি যারা নাকি স্ট্রোক অ্যাটাক হয়, স্ট্রোক অ্যাটাকে যারা নাকি প্যারালাইজড হয়ে ডিসেবল থাকে, কাজ করতে পারে না, তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে। অনেকদিন প্যারালাইজড থাকার ফলে যখন তারা কাজে যেতে আর পারে না, নিজের পরিবারের জন্য আর কাজ করতে পারে না, ঘরে পড়ে থাকতে হচ্ছে, তাদের পেছনে সবাই দেখভাল করছে, তো তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে।
তো মানে সোশ্যালি পেশেন্টটাকে একটু বুস্ট আপ করতে হয় পরিবারের পক্ষ থেকেও, বা ফিজিওথেরাপিস্ট যিনি নাকি ওনার বাড়িতে গিয়ে ওনাকে ফিজিওথেরাপি করান, বা ওনার ক্লিনিকে যখন স্ট্রোক পেশেন্টটা চলে আসেন তখন তাদের সাথে অনেক সময় আমাদের কাটাতে হয় একটু বুস্ট আপ করতে, যেন ওদের কনফিডেন্সটা ফিরে আসে, আর যেন ওরা এক্সারসাইজ প্রোগ্রামে যেন খুব ভালোভাবে কোঅপারেট করতে পারে। আচ্ছা, এবার একটি খুব পরিচিত রোগ, বিশেষ করে মহিলাদের, পুরুষদেরও হয়, তবে আমি কিন্তু যতটুকু দেখেছি মহিলাদের একটু বয়ঃসন্ধির পর এই ধরনের রোগে আক্রান্ত মহিলার সংখ্যা আমাদের নজরে বেশি পড়েছে বলেই সেই প্রশ্নটা আপনার কাছে। আপনাদের ডাক্তারি পরিভাষায় হয়তো এর কোনো নাম থাকবে, যাকে সাধারণ ভাষায় বলে হাঁটুর মালাই চাকি ব্যথা, মানে ঠিক হাঁটুর জয়েন্টটায় একটা ব্যথা অনুভব করে সাধারণত মহিলারা, বা পুরুষদের ক্ষেত্রেও ঠিক তাই। এটা কেন হয়? আচ্ছা, এটাকে বলা হয় নি অস্টিওআর্থ্রাইটিস। এটা বললেন আপনি এখন হাঁটুতে ব্যথা, মালাই চাকিতে ব্যথা করে। নি অস্টিওআর্থ্রাইটিস হয় তাদেরই, হাঁটু ব্যথা তাদেরই হয় যারা নাকি আপনার 35 বা 40 ইয়ার্স অফ এজ অতিক্রম করে। আচ্ছা, তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথাটার প্রবণতাটা একটু বেশি দেখা যায়। আর ইন্ডিয়ান সিনারিওতে ভারতবর্ষে হাঁটু ব্যথার প্রবণতাটা দেখা গেল যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেক বেশি। আচ্ছা, টোটাল পপুলেশনের আপনার 28% পপুলেশনই নি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছে। আচ্ছা, তার মেইন কারণ হচ্ছে প্রাচীনকালেই ভারতবর্ষে একটা প্র্যাকটিস আছে, যেমন মাটিতে বসে, পিঁড়িতে বসে খাওয়া দাওয়া করা, হ্যাঁ, তারপর হাঁটু ভেঙে ঘর মোছা, তারপর অনেকক্ষণ বজ্রাসনে বসে থাকা, তারপর আপনার ইন্ডিয়ান টয়লেট ইউজ করা, যার কারণে হাঁটুর যে জয়েন্টটা যেটা আছে সেটা অনেকটা অ্যাপ্রক্সিমেশনে চলে আসে, অনেকটা ভাঙা হয়ে যায়, অনেকটা ফ্লেকশন হয়। আর কোনো জয়েন্টেরই অ্যাপ্রক্সিমেশন ভালো নয়, শুধু হাঁটুরই না, কোনো জয়েন্ট যখন প্রচুর পরিমাণে তাকে আমরা ভেঙে রাখি, হ্যাঁ, ফ্লেক্স করে রাখি, সেটা জয়েন্টের অন্যান্য স্ট্রাকচারের পক্ষে মানে অনুকূলে না, সুস্থ থাকার অনুকূলে না। তো হাঁটু ব্যথার প্রবণতাটা বেশি এই কারণে যে বললাম এখন, যেসব ওয়ার্ক মহিলারা করেন বা পুরুষদেরও এই ধরনের ওয়ার্ক হ্যাবিট থাকে, তবে মহিলাদের একটু বেশি, কারণ দেখা যায় যে যারা নাকি গৃহস্থ করেন, যেসব মহিলারা বাড়িঘরের কাজ করেন, তাদের কাপড় কাচার জন্যে হাঁটু ভেঙে বসতে হয়, ঘর মোছার জন্য হাঁটু ভেঙে ঘর মুছতে হয়। আবার অনেক ধরনের কাজ আছে যেগুলো নাকি, যেমন গ্রামে গঞ্জে অনেক উঁচু জায়গাতে গিয়ে তারা জল আনতে গেল, সিঁড়ির বা হ্যাঁ এরকম উঁচু জায়গা তারা পা দিয়ে উঠছে, হেঁটে উঠছে। তো তার কারণে দেখা গেল যে মহিলাদের ক্ষেত্রে হাঁটুর ব্যথাটা একটু পুরুষদের তুলনায় বেশি। আচ্ছা, তা এই ধরনের রোগ, এই হাঁটুর ব্যথা যাতে না হয় তার জন্য সচেতনতামূলক কি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন? দেখুন, হাঁটু ব্যথা যেসব, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে কোন সব জিনিস আমাকে হাঁটুতে ব্যথা দিচ্ছে। আচ্ছা, যদি কোনো মানুষ সেটা আইডেন্টিফাই করতে পারে যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমি তো কাল অনেকক্ষণ ধরে বসেছিলাম, হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি পিঁড়িতে বসেছিলাম বা নিজে বসেছিলাম, তো তার কারণেই আজকে হাঁটুতে ব্যথা হচ্ছে। তো এরকম বুঝে যদি সবাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি আগে পজিটিভ যে ফ্যাক্টরগুলো আছে, হ্যাঁ, যেসব কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে, সেই জিনিসগুলোকে যদি আগে তারা সরাতে পারে আর যেন রিপিট না করে, সেইভাবে হাঁটুর ব্যথাটা একটা ক্ষেত্রে মানে প্রিভেন্ট করা যেতে পারে। আর হাঁটু ব্যথার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে, যেটা নাকি অনেকেই অ্যাড্রেস করে না বা অনেকেই জিনিসটা বোঝে না, হচ্ছে পায়ের পাতা। আচ্ছা, পায়ের পাতার গঠন কিন্তু আমার হাঁটুতে ব্যথা হবে কিনা, বা আমার হিপ জয়েন্টে ব্যথা হবে কিনা, আমার কোমরে ব্যথা হবে কিনা, ইভেন আমার ঘাড়েও ব্যথা হবে কিনা, সেটা কিন্তু আমার পায়ের পাতার গঠনও অনেক ক্ষেত্রে ডিটারমাইন করে। আচ্ছা,
পায়ের পাতা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাট, যেটাকে আমরা বলি ফ্ল্যাট ফিট বা ফ্ল্যাট ফুট। আচ্ছা। তো ফ্ল্যাট ফিট মানে কি, একদম পুরোটা পায়ের পাতার পুরোটা সারফেসই দেখা যায় যে ফ্লোরের সংস্পর্শে আসছে, যেটা নাকি অ্যাবনর্মাল। আচ্ছা। পুরোটা সারফেসই আপনার ফ্লোরের সংস্পর্শে আসা ঠিক না। আচ্ছা। আমাদের কিছু স্ট্রাকচার থাকে, যেমন মিডিয়াল আর্চ, হ্যাঁ, লঙ্গিটিউডিনাল আর্চ, এগুলো মেনটেইনড থাকা দরকার পায়ের পাতায়। তো এইসব জিনিস যদি না থাকে, একটা মানুষের পায়ের পাতা যদি খুবই ফ্ল্যাট থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে। হ্যাঁ, আবার হাঁটুতে ডিফর্মিটিও ওই কারণেই তৈরি হতে পারে। আবার আরেকটা জিনিস আমি বলে রাখছি, হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এইসব জিনিসের প্রিভেন্টিভ মেজার হিসেবে আমাদের আরেকটা জিনিসের দিকে নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের ফুটওয়্যার। আচ্ছা। অনেকের ফল্টি ফুটওয়্যারের জন্য কিন্তু অ্যাঙ্কেল পেইন, নি পেইন, হ্যাঁ, বা কোমর ব্যথা হয়ে থাকে। তো প্রপার ফুটওয়্যার, যেটার মধ্যে নাকি ভালো আর্চ থাকে, মিডিয়াল আর্চ, হ্যাঁ, থাকে, এই ধরনের জুতোই আমাদের ইউজ করা উচিত। যেমন ডেন্টিস্টরা যেমন সাজেস্ট করে পেশেন্টদেরকে যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনার ব্রাশ পাল্টাবেন, ঠিক তেমনি একজন পোডিয়াট্রিস্ট, হ্যাঁ, বা ফিজিওথেরাপিস্টও বলতে পারেন, একজন পেশেন্টকে কিন্তু এরকম অ্যাডভাইস নিশ্চয়ই করবে যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনার জুতোটাও পাল্টান। আচ্ছা। যেন জুতোটা ক্ষয় হয়ে না যায়, ফ্রিকশনের জন্য ক্ষয় হয়ে যাওয়া জুতো, হ্যাঁ, পরা উচিত না। আবার খালি ঘর যেমন আছে, অনেকের ঘরেই এখন টাইলস, হ্যাঁ, বা পাকা ফ্লোর। এখন আগের 50 বছর 60 বছর আগে যদি আমরা চিন্তা করি, তখন দেখা গেল যে প্রত্যেকটা ঘরে ঘরেই মাটির ফ্লোর। হ্যাঁ, তখন সেই পরিমাণ ফোর্স রিঅ্যাকশনটা আমাদের শরীর কিন্তু রিসিভ করতো না তখন। আচ্ছা। মানে যতটা এখন করে। এখন টাইলস ফ্লোরিং এ বা এরকম পাকা ফ্লোরিং এ খালি পায়ে চলাটা একদমই উচিত না। সবার উচিত ঘরের মধ্যে একটা হাওয়াই চপ্পল, হ্যাঁ, এরকম কিছু জাতীয় একটা স্যান্ডেল ইউজ করা। আচ্ছা। ডাক্তারবাবু, কথায় কথায় এই প্রশ্নটি চলেই এসেছে যে ধরুন কারোর পায়ে কোনো ধরনের ব্যথা হয়েছে, ধরুন এই হাঁটুর ব্যথা, হ্যাঁ, এই ক্ষেত্রে কি ধরনের সেক দেওয়া উচিত কিনা, বা কি ধরনের সেক দেওয়া উচিত, ঠান্ডা গরম, সেটা যদি আপনি আমাদের দর্শকদের একটু খুলে বলেন। অনেক পেশেন্টদেরকে আমি দেখি যারা নাকি ফার্স্ট ডে আসে, তখন তারা বলে যে আমি তো হট প্যাক লাগিয়েছিলাম, বা আমি তো গরম শেক দিয়েছিলাম, প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো গরম শেক কখন দেব? হ্যাঁ, আবার আমরা আরেকটা জিনিস জানি যে কোল্ড প্যাক। তো কোল্ড প্যাক আর হট প্যাকের মধ্যে কোনটা কোন সময় দেওয়া উচিত তা সম্বন্ধে অবগত থাকা দরকার। আচ্ছা। কোল্ড প্যাক আমরা সাধারণত ইউজ করি যখন ব্যথাটা অ্যাকিউট থাকে, যেমন 4-5 দিন হলো ব্যথা শুরু হয়েছে, হ্যাঁ, বা 2-3 সপ্তাহ হলো ব্যথা পারসিস্ট করছে, তখন আমরা কোল্ড প্যাক ইউজ করতে পারি। আর ব্যথাটা যখন ক্রনিক হয়ে যায়, ব্যথাটা যখন সেটেলড হয়ে যায় জায়গাটাতে, তখন আমরা হট প্যাক ইউজ করতে পারি। আচ্ছা। অনেক শিশুদের দেখা যায় দাঁড়াতে বা হাঁটতে দেরি হচ্ছে, সেটা কেন হয়, আর তার জন্যে এই ফিজিওথেরাপি কিভাবে সাহায্য করতে পারে বা পারে কিনা? আচ্ছা, শিশুদের দেখা যায় যে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, হামাগুড়িটা আসছে না শিশুর, হ্যাঁ, বা বসতে পারছে না, কেউ ধরে রাখতে হচ্ছে, বা দাঁড়াতে পারছে না, ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে। তো ওইসব শিশুদের বোঝা যায় যে তাদের কনজেনিটাল কোনো বার্থ প্রবলেম আছে। আচ্ছা। ঠিক আছে, যার কারণে কোনো পায়ের, হ্যাঁ, কোনো একটা সাইডের মাসল দেখা যায় যে কম টোন্ড হয়ে আছে, অন্য একটা সাইডের মাসলগুলো একটু বেশি টোন্ড হয়ে আছে, বা আপনার পেলভিক ফ্লোরের মাসলগুলোর মধ্যে কোনো স্ট্রেংথ নেই, যার কারণে বাচ্চা কোমর সোজা করে দাঁড়াতে পারবে, বা স্পাইনাল মাসলগুলোর মধ্যেও কোনো স্ট্রেংথ নেই যে স্পাইনটাকে ইরেক্ট করে বাচ্চাকে বসাতে পারবে। তো ওইসব ক্ষেত্রে আমরা বলি যে বাচ্চাটার ডেভেলপমেন্টাল, হ্যাঁ, মাইলস্টোন ডিলে হয়েছে, বা ডিলেড ডেভেলপমেন্টাল মাইলস্টোন। তো প্রত্যেকটা বাচ্চারই কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন 1 বছরের বাচ্চা ন্যূনতম সে দাঁড়ানো প্রয়োজন, ঠিক আছে, 3 বছরের বাচ্চা তার
সে দৌড়াতে পারবে। 5 বছরের বাচ্চা সে তার শার্টের বোতামটা নিজে লাগাতে পারবে, হ্যাঁ, ফাইন মুভমেন্টসগুলো তার মধ্যে চলে আসবে, সূক্ষ্ম সূক্ষ্ম মুভমেন্টগুলো তার মধ্যে চলে আসবে, সোশ্যাল জিনিসের রেসপন্স করবে, হ্যাঁ, লজ্জা, হ্যাঁ, ঘৃণা, ওই জিনিসটা ওর মধ্যে আসবে। এইসব চেঞ্জেস আসে বাচ্চার মধ্যে। যখন দেখা যায় যে ওইসব দেখা যাচ্ছে না বাচ্চার মধ্যে, তখন একজন ডাক্তারের সাথে কনসাল্ট করা দরকার বা ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করা দরকার, যেন তার প্রকৃত রিহ্যাবিলিটেশন শুরু হয় আর বাচ্চা যেন আস্তে আস্তে ডেভেলপ করতে পারে, মাইলস্টোনগুলো যেন অ্যাচিভ করতে পারে, বেশি যেন লেট না হয় বাচ্চার ক্ষেত্রে। ডাক্তারবাবু, আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি এত সুন্দরভাবে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বুঝিয়ে চলেছেন, আর ঠিক এই সাবলীলতার কারণে এই সময়টা না এত দ্রুত চলে যাচ্ছে যে ধরাই যাচ্ছে না, আর সে কারণে আর সময়টাও একদম, এই অনুষ্ঠানের সময়টা বলছি, একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই শেষ পর্যায়ে এসে আপনার কাছে যে একটি প্রশ্ন জানতে চাইব, এই মাসাজ এই শব্দটার সাথে ফিজিওথেরাপিস্টদের সম্পর্কটা কেমন বা কী রয়েছে? খুব ভালো প্রশ্ন এটা। ফিজিওথেরাপিস্ট বলতেই অনেকের ধারণা হয় যে মাসাজ, হ্যাঁ, আমাকে ফিজিওথেরাপিস্ট আমাকে মাসাজ করবে, ওই জায়গাটাতে আমার ব্যথা হচ্ছে আমাকে মাসাজ করে দেবে। তো মাসাজ দেখুন, এটা একটা পার্ট ফিজিওথেরাপির, আর মাসাজ ইজ এ গুড থিং। কিভাবে? কারণ মাসাজ করতে গেলে আমার স্পেশালাইজেশনের দরকার পড়ে, ম্যানুয়াল থেরাপি আমাকে জানতে হবে যে আমি কিভাবে মাসাজ করব। মাসাজের জন্য যেসব জিনিসগুলো আমার জানতে হবে সেটা হচ্ছে আমার অ্যানাটমি সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, মানে কি আমার শরীরের মধ্যে স্কেলিটন, হ্যাঁ, বা তার যে মাসেল যে আছে তার গঠনগুলো কীরকম, হ্যাঁ, মাসেলের ফাইবার ওরিয়েন্টেশন কোন দিকে থাকে, ব্লাড সার্কুলেশনটা কোন দিকে হচ্ছে, সেসব জিনিস বুঝেই কিন্তু আমার ওই জায়গাটাতে ম্যানুয়াল কন্ট্যাক্ট প্রথমে করতে হবে, তারপর আমি ওই জায়গাটাতে আমি মাসাজ ডেলিভার করতে পারবো। তো মাসাজ থেরাপি হচ্ছে ফিজিওথেরাপির যেসব চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে একটা হচ্ছে মাসাজ থেরাপি বা ম্যানুয়াল থেরাপি বলতে পারি। মাসাজ থেরাপির অনেক সাবডিভিশন আছে, যেমন আপনার নিডিং মাসাজ, তারপর ডিপ ফ্রিকশন মাসাজ, ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ, মায়োফেশিয়াল রিলিজ, ওইসব জিনিসগুলো হচ্ছে মানে মাসাজের ডিপার্টমেন্টে পড়ে ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতিতে। ডাক্তারবাবু, আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি অনুষ্ঠানের। এই শেষ প্রান্তে এসে, শেষ লগ্নে এসে আপনি আমাদের শ্রোতা বন্ধুদের কি বার্তা দিতে চান? যদি আপনি একটা বার্তা দিতে চান তাহলে আমাদের সংক্ষেপে একটি বার্তা দেবেন। ঠিক আছে। ফিজিওথেরাপিস্ট হিসাবে আমি মানুষদেরকে এটাই বলবো যে মাসেল, হ্যাঁ, বা হাড় রিলেটেড বা জয়েন্ট রিলেটেড ব্যথার প্রিভেনশনের জন্য যেসব জিনিসগুলো করা উচিত আমাদের, যেগুলো নাকি আমরা অনেকেই মিস করি, সেটা হচ্ছে যেটা বললাম, ঘুমানোর সময় একটা টাওয়েল রোল করে আমি আমার ঘাড়ের নিচে, হ্যাঁ, পেছনে রাখতে পারি যেন ওই জায়গাটা সাপোর্ট পায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমি যদি পারি তাহলে ওয়েস্টার্ন কোমোড ইউজ করব। হ্যাঁ, ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসে আমরা আমাদের টয়লেটটা হয় সেটা অ্যাকচুয়ালি আমাদের হাঁটুর পক্ষে ভালো না। হ্যাঁ, প্লাস আমরা সবসময় ফুট ওয়্যারটার দিকে নজর দেব, জুতোটা যেটা পরি সেটার দিকে নজর দেবো, যেটা পড়তে পড়তে যেন ক্ষয় হয়ে যাওয়া জুতোটা যেন না পড়ে আছি সেটা যেন না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ন্যূনতম কিছু, হ্যাঁ, পরিশ্রম করা উচিত। সেডেন্টারি লাইফস্টাইল, বসে থাকা, অলস হয়ে, হ্যাঁ, এইসব জিনিসগুলো থেকে একটু সরে এসে ন্যূনতম পরিশ্রম করতে হবে, যেন আমাদের ওয়েটটা যেন কন্ট্রোলে থাকে, সেইভাবে আমাদের থাকতে হবে। তবেই অনেক মাসকুলোস্কেলিটাল প্রবলেম থাকে আমরা সেই সঙ্গে আশা করি একটু শরীর চর্চাও একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করা। ন্যূনতম পরিশ্রম, শরীর চর্চা যেটা, সেটাই ন্যূনতম পরিশ্রম হবে শরীর চর্চার মাধ্যমেই। তো যেটা নাকি আমাদের প্রত্যেকটা সিস্টেমকে, মাসল স্কেলিটনকে মজবুত রাখবে,
হ্যাঁ, আর যে কোনো ধরনের আপনার ব্যাক পেইন বা নেক পেইন বা নি পেইন, যে কোনো ধরনের জয়েন্ট পেইন থেকে আমাদেরকে মানে রেহাই দিতে পারে, মুক্তি দিতে পারে। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের সময় কিন্তু একদম শেষ। আর এই শেষের লগ্নে এসে আবারও জানিয়ে রাখি, ডাক্তার সপ্তর্ষি ঘোষ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, কুমারঘাটে ওনার একটি ফিজিওথেরাপি ক্লিনিক রয়েছে যার নাম অর্থোস্প্যান ফিজিওথেরাপি ক্লিনিক। প্রয়োজনে আপনারা ওই ক্লিনিকে গিয়ে ওনার সঙ্গে যে কোনো সমস্যার জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আর সেই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আমি আবারও অন্যান্য দিনের মতো আগামী রবিবার ঠিক এই সময়ে আমাদের এই health.com অনুষ্ঠানটি দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে ডাক্তার সপ্তর্ষি ঘোষকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকের মতো আমি দেবব্রত চক্রবর্তী এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সর্বাংশে সবাই ভালো থাকুন। নমস্কার।